নমস্কার। ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলের সকল শ্রোতা, দর্শক এবং সাহিত্যনুরাগী বন্ধুদের নববর্ষের অভিনন্দন জানিয়ে এমন একজন প্রখ্যাত ব্যক্তিত্বকে আজকে উপস্থিত করছি, যিনি সবার হৃদয়ে আজও অবসরণীয় হয়ে রয়েছেন। উক্ত আলোচ্য বিষয় হল বাংলা সাহিত্যাকাশে স্বামী বিবেকানন্দ এক অত্যুজ্জ্বল নক্ষত্র। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বাংলার সাহিত্যাকাশে স্বামী বিবেকানন্দ ছিলেন এক অত্যুজ্জ্বল নক্ষত্র। বাংলার সাহিত্যপ্রেমী জনমানসে তার আসন চিরস্থায়ী, অটুট, অক্ষয়। অমর সাহিত্যিক বিবেকানন্দের ভাবমূর্তি বাংলার সাহিত্য পাঠকের অন্তর্মহলে চিরভাস্কর হয়ে আছে এবং থাকবে অনন্তকাল। তার সাহিত্য সৃষ্টি তার কারণ, তিনি অলোকসুন্দর প্রকৃতি পর্যবেক্ষক এবং সাহিত্য রসস্রষ্টা। অচিন্তনীয় অন্তর্দৃষ্টি সম্পূর্ণ ধীমান, তিনি সৌন্দর্য সাধক। আত্মাত্মচেতনায় নবজাগরণের অগ্রদূত, বিশ্ব মানবতার প্রতীক স্বামী বিবেকানন্দ বিশ্ববাসীর কাছে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। সাধারণ মানুষ বিবেকানন্দকে সন্ন্যাসী বা সমাজ সংস্কৃতি হিসাবেই জানে, কিন্তু তিনি যে একজন ভালো লেখক একথা অনেকেই জানে না। বিবেকানন্দ ছিলেন একটি জ্বলন্ত সূর্য। বিবেক সূর্যের কিরণ যে বস্তুর উপর পড়েছে তাকেই অত্যন্ত আশ্চর্য মহিমায় আলোকিত করেছে। বাংলা ভাষাও তার ব্যতিক্রম নয়। তিনি উপলব্ধি করেছিলেন ভাষার সঙ্গে জাতীয়তার সম্পর্ক নারীর সাথে জড়িত। ঐতিহাসিকভাবে বিকশিত এমন একটি স্থায়ী সম্প্রদায় যাদের ভাষা এক, ভাষাভূমি এক, অর্থনৈতিক জীবন এক, মানসিক গড়নও এক। এই মানসিক গড়ন একটি সাধারণ সংস্কৃতির ভিতর দিয়ে প্রকাশিত হয়। বিদ্যাসাগর, রামমোহন এবং উইলিয়াম ক্যারি মিলে যে ভাষাকে ক্রমাগত গড়ে পিঠে কাজ চালানোর ভাষা হিসাবে ব্যবহার করেছেন, বঙ্কিমচন্দ্র সেই ভাষাকে ব্যবহার করে বাংলায় প্রথম উপন্যাস রচনা করে বসলেন। বাংলায় যেসব শব্দ নেই, সংস্কৃত থেকে সেই সব শব্দগুলো ধার করে এনে সহজবোধ্য করার চেষ্টা করলেন। বাংলা গদ্যের জনক বিদ্যাসাগর। বাংলা ভাষার বিদ্যাসাগরের অবদান চিরস্মরণীয়। বিদ্যাসাগর কর্তৃক এই সংস্কৃত শব্দজড়িত বাংলা গদ্য সাহিত্যে সেই যুগে নূতন দিগন্ত খুলে দিলেও অভিজাত গদ্যের ব্যবহারে তবে বিদ্যাসাগরের সংস্কৃত বহুল অলঙ্কৃত ভাষা সাধারণ মানুষের মনে যে প্রতিক্রিয়া আনলো, তারই ফলস্বরূপ পেলাম আমরা আলালের ঘরে দুলাল বা হুতুম পেঁচার নকশা। এখানে আমরা সর্বপ্রথম কথ্য ভাষাকে সাহিত্যের দরবারে প্রবেশ উন্মুক্ত দেখি, কিন্তু সেই হুতুমি ভাষা বা আলালি ভাষার মধ্যে রুচিবোধে কিছু অভাব ছিল, যা স্বামী বিবেকানন্দ অপছন্দ করতেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র ও বিশ্বকবি রবীন্দ্রনাথ এসে সেই ভাষায় প্রাণ দান করলেন। বাংলার সাহিত্যাকাশে রবীন্দ্র প্রতিভার নবারুণ যখন সবেমাত্র ফুটে উঠেছে বিশ্বের মধ্যাহ্ন গগনে, তখন বিবেক রশ্মিতে ভরে গেছে। তেজদীপ্ত সৌন্দর্যমণ্ডিত বিবেকানন্দ বাংলার সাহিত্যের চিন্তা রাজ্যের তখন মহা আলোড়ন সৃষ্টি করেছে। কখনো কখনো চলিত ভাষায় এমন অপূর্ব দোতনাময় গদ্য সাহিত্য তিনি সৃজন করেছেন যে তার যথার্থ মূল্যায়ন আজও সম্ভব হয়নি। ঊনবিংশ শতাব্দীর শেষে রামকৃষ্ণ পরমহংসদেবের প্রভাবে বাঙালির জীবনে যারা নূতন প্রেরণা ও নব উদ্যম এনে দিয়েছিলেন, তাদের মধ্যে বিবেকানন্দ শ্রেষ্ঠতম ব্যক্তিত্বের অধিকারী। স্বামী ত্রিগুণাতীত নন্দের প্রচেষ্টায় 1899 খ্রিস্টাব্দের জানুয়ারি মাস থেকে রামকৃষ্ণ মিশনের মুখপত্র উদ্বোধন
পত্রিকা প্রকাশিত হতে থাকে। এই উদ্বোধন পত্রিকাকে কেন্দ্র করেই বিবেকানন্দের বাংলা সাহিত্যে প্রবেশের সূত্রপাত হয়। কথ্য ভাষাকে লেখ্য ভাষার সাথে মিলিয়ে দিতে তিনি চেষ্টা করেন। বিবেকানন্দের মতো অল্প লেখকই রয়েছেন যিনি চেয়েছিলেন ভাষার মধ্যে ভাবের প্রদান সঞ্চার করতে। তিনি বলেছেন, স্বাভাবিকভাবে যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি, যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না। সেই ভাব থেকে ভঙ্গি এবং সমস্ত ব্যবহার করে যেতে হবে। যেটা ভাবহীন, প্রাণহীন, সে ভাষা, সেই শিক্ষা, সে সঙ্গীত কোনো কাজের নয়। আহার, বিহার, চলন চালন, ভাব ইত্যাদিতে তেজস্ক্রিয়তা আনতে হবে। সব দিকে প্রাণীর বিস্তার করতে হবে। শিরা প্রশিরা ও ধমনীতে রক্তপ্রবাহ করতে হবে, যাতে সকল বিষয়ে একটা স্পন্দন অনুভূত হয়। বাংলা গদ্য লিখিত স্বামী বিবেকানন্দের রচনা মাত্র 4খানি। পরিব্রাজক, প্রাচ্য, পাশ্চাত্য, বর্তমান ভারত এবং ভাবধারার কথা। আর কিছু কবিতা ও গান রয়েছে। এছাড়া নানা বিষয়ে লেখা বেশ কিছু চিঠিপত্র, যা অবশ্যই সাহিত্যের পদবাচ্য। বাংলা পত্র সাহিত্যে বিবেকানন্দ রবীন্দ্রনাথের ধারে কেউ বলে মনে হয় না। অথচ লেখক বিবেকানন্দকে নিয়ে বঙ্গ সাহিত্যে বিশেষ গবেষণা হয়েছে বলে জানা নেই। পরিব্রাজক গ্রন্থখানি দ্বিতীয়বার পাশ্চাত্য ভ্রমণকালে স্বামীজির চিন্তার একটি ডায়েরি। উদ্বোধন পত্রিকায় সম্পাদকের দ্বারা অনুপ্রাণিত হয়ে মনোরঞ্জনকারী ভ্রমণকারী রূপেই স্বামীজি সেটি লিখিতে শুরু করলেন। কিন্তু স্বামীজির লেখনীতে সেটি মধ্যপ্রাচ্য ও ইউরোপের ইতিহাস ও সভ্যতার একটি প্রকৃষ্ট নিদর্শন। প্রাচ্যের উদ্বোধন পত্রিকায় প্রবন্ধ আকারে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, পরে পুস্তকারে প্রকাশিত হয়। দীর্ঘকাল ব্রিটিশ শাসনে পাশ্চাত্য সভ্যতার মোহে তখন পরাধীন ভারতবাসীর চক্ষু জ্বলসিত। উদার সৃষ্টি সহায়ে উভয় সভ্যতার যা যা ভালো লক্ষ্য করেছেন এবং উভয় সভ্যতার দোষগুলি সংগ্রহ করবার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। প্রাচ্য, পাশ্চাত্য এবং পরিব্রাজক গ্রন্থের চপল ও চঞ্চল লিখিত ভাষায় স্রোতের উচ্ছ্বাস পাঠককে ভাসিয়ে দিয়ে যায়। ভাষায় মোহময় হিল্লোল তুলতে তুলতে বক্তার আনন্দ দুঃখে সেও অভিভূত হয়ে পড়ে। বর্তমান ভারত মানবজাতির উত্থান পতনের একটি সুনিশ্চিত সমাজতাত্ত্বিক ইতিহাস, যেখানে স্বামীজি দেখিয়েছেন কীভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র শক্তি পর্যায়ক্রমে জগতে আধিপত্য বিস্তার করে। বর্তমান ভারত নিয়ে বেশ কয়েকটি প্রবন্ধে স্বামীজি তার ভাষার আদর্শ হিসাবে খাঁটি বাংলা, চলিত বাংলাকে ব্যবহার করেছেন। তার ভাষার যৌবনের তেজ যেমন আছে, সেই সাথে প্রাণের স্পন্দনও রয়েছে। তিনি লিখেছেন, আমি যেন অনন্ত নীলাকাশ, আমার উপর দিয়েই এই নানা রঙের মেঘ ভেসে যায়। কখনো বা এক মুহূর্ত থেকে থাকে, তারপর অদৃশ্য হয়ে যায়। আমি সেই চিরন্তন নীলই থেকে যাই। আমি সব কিছুরই সাক্ষী, সেই চিরন্তন সাক্ষী। আমি দেখি বলেই প্রকৃতি আছে, আমি না দেখলে প্রকৃতি থাকে না। এই যেন মহাকবির অমৃতবাণী। আছে ছন্দ, আছে সঙ্গীতের মূর্ছনা, আছে প্রাণের স্পন্দন। সত্য, শিব ও সুন্দরের মিলন ঘটেছে এই ভাষায়। স্বামী বিবেকানন্দের রচিত ভাবধারার কথা গ্রন্থটি হিন্দু ধর্ম, শ্রীরামকৃষ্ণ তার উক্তি, বাংলা ভাষা, বর্তমান সমস্যা প্রভৃতি বিষয়ে কয়েকটি প্রবন্ধ সমালোচনার সংগ্রহ। বাংলা ভাষা নামক বিখ্যাত রচনাটি মূলত উদ্বোধনের সম্পাদকের লেখা একটি পত্রের অংশ মাত্র। বাংলা গদ্যের ক্রমবিকাশের ইতিহাসে এই রচনা চিরস্মরণীয় স্থানের অধিকারী। ভাববার কথা,
প্রবন্ধ সংগ্রহ বেশিরভাগই সাধু ভাষায় লিখিত। চলিত ভাষাতেও তার রচনা সম্ভার কম নয়। বিবেকানন্দের বাংলা রচনা বেশি নেই, যে কটি আছে তাতে তার দৃপ্ত অদম্য উষ্ণতা রয়ে গেছে। স্বামী বিবেকানন্দ সুপুরুষ ও বাগ্মী এবং সর্বান্তকরণে স্বদেশপ্রেমী ছিলেন ও তাহারই সঙ্গে ছিলেন মার্জিত বুদ্ধি, আন্তর্জাতিক বিশ্বমানবাদী, কারণ তাহার নিকট প্রাচ্যের মানুষ ঈশ্বরের অংশ মাত্র বলিয়া শ্রদ্ধা লাভ করিয়াছিল। বিবেকানন্দ বলেছেন, আজ আমাদের দেশের প্রয়োজন লৌহদৃঢ়পেশী, ইস্পাত সদৃশ্য স্নায়ু সম্পূর্ণ মানুষ, যা কোনো উপায়েই হোক কার্যসিদ্ধি করবেই। এই জন্য যদি মৃত্যুর সম্মুখীন হতে হয়, এবং প্রবল ইচ্ছাশক্তি, যাহা কোনো উপায়ে হোক কার্যসিদ্ধি করিবেই। এই জন্য যদি মৃত্যুর সম্মুখীন হতে হয় তো প্রস্তুত। হে বীরগণ, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী আমার ভাই, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার সমাজ, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারত মৃত্তিকা আমার ভাই। গদ্য লিখিত স্বামী বিবেকানন্দের শ্রেষ্ঠ গ্রন্থ পরিব্রাজক। এই গ্রন্থখানির জন্যই তিনি সাহিত্যক্ষেত্রে অমর হয়ে থাকবেন চিরকাল। গ্রন্থটিতে তার গঙ্গাসাগর বর্ণনা বাংলা সাহিত্যের এক অপূর্ব সৃষ্টি। এই গ্রন্থটিতে তার সৌন্দর্যবোধের পরিপূর্ণ বিকাশ ঘটেছে। অপূর্ব রোমান্টিক ভাবের সঙ্গে বিচিত্র ভাষা চয়ন করে সমস্ত বর্ণনাটাতে তিনি এমন মোহময় রোমান্টিকতা সৃষ্টি করেছেন, এই জন্য শুধু লেখা নয়, নিপুণ তুলির আঁচড়ে একের পর এক দৃশ্য এঁকে যাওয়া। এই গ্রন্থটিতে স্বামীজি গঙ্গাসাগরের দিগন্ত বিস্তৃত জলরাশির নৈসর্গ চিত্র অঙ্কন করে বলেছেন, কি সুন্দর, সামনে যতদূর দৃষ্টি যায় ঘন নীল জল, তরঙ্গায়িত ফেনীল জলরাশি বায়ুর সঙ্গে তালে তালে নেচে যাচ্ছে। পেছনে আমাদের গঙ্গা জল, সেই বিভূতি ভূষণা, সেই গঙ্গা ফেন সীতা জটা পশুপাতে, জল যেন অপেক্ষিত স্থির। এখানে মধ্যবর্তী রেখা, জাহাজ একবার সাদা জলের একবার কালো জলের উপর উঠেছে। ওই সাদা জল শেষ হয়ে গেল, এবার খালি নীলাম্ভু, সামনে পেছনে পাশে নীল নীল জলরাশি। নিতান্ত সাধারণ দৃশ্যকে নিজের মনের মাধুরী মিশে আরও বেশি আকর্ষণীয় করেছে বিবেকানন্দ। তার ভাষা সহজ সরল অথচ গুরুগম্ভীর, যাতে আছে প্রাণের ছোঁয়া, প্রাণের স্পন্দন। তার ভাষা কোথাও চির তুষারাবৃত ধ্যানমগ্ন হিমালয়ের মতো, আবার কোথাও উত্তাল জলতরঙ্গ লহরী বিক্ষুব্ধ বর্ষার স্রোতস্বিনী নদীর মতো তীব্রবেগে প্রবাহিত। সাধুচলিত দুই ভাষাতেই বিবেকানন্দে লিখে গেছেন। কথ্য ভাষাকে লেখ্য ভাষার সাথে মিলিয়ে দিতে বিবেকানন্দের মতো অল্প লেখকই রয়েছেন। তিনি চেয়েছেন ভাষার মধ্যে ভাবের প্রাণ সঞ্চার করতে। তিনি বলেছেন, স্বাভাবিক যে ভাষার মনের ভাব আমরা প্রকাশ করি, যে ভাষায় ক্রোধ, ভালোবাসা, দুঃখ, সুখ ইত্যাদি জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না। এই ভাব, সেই ভঙ্গি, সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে। ও ভাষার যেমন জোর, তেমন অল্পের মধ্যে অনেক, যেমন দিক ফেরাও সেদিকে ফেরে, তেমন তৈরি ভাষা কোনো কালে হবে না। স্বামী বিবেকানন্দের তাত্ত্বিক বক্তব্যকে এত সহজ সরল স্বচ্ছ অথচ তীব্র ভাবাবেগ সম্পন্ন করে প্রকাশ করেছেন, যা সে যুগের
পটভূমিকা নিঃসন্দেহে এক বিচিত্র সাহসিক পদক্ষেপ। বিদ্যাসাগরীয় বাংলা ও রাবীন্দ্রিক বাংলার মতো বিবেক বাংলা ভাষার ইতিহাসে একটি ধারা। বিদ্যাসাগর যদি বাংলা ভাষার প্রাণদান করে থাকেন, কবিগুরু রবীন্দ্রনাথ যদি জন্মলগ্ন থেকে কৌশল পর্যন্ত বাংলা ভাষাকে লালন পালন করে থাকেন, তাহলে বিবেকানন্দ বাংলা ভাষাকে পূর্ণ যৌবন দান করে গেছেন। বাংলা ভাষায় তৈরি তার বিবেকবাণী আজও অক্ষর অময় হয়ে আছে বাংলার ঘরে ঘরে। আমরা চাই জ্বালাময়ী বাণী এবং তার চেয়ে জ্বলন্ত কর্ম। হে মহাপ্রাণ, ওঠো জাগো, জগৎ দুঃখে পুরে খাক হয়ে যাচ্ছে, তোমার নিদ্রা সাজে না। বিশ্ব বিজয়ী বীর সন্ন্যাসী বিবেকানন্দের হৃদয়ের অগ্নিবীণার সর্বদাই ভারত আত্মার মর্মবাণী ঝঙ্কৃত হতো। তাই মূর্ত হয়ে উঠত তার অগ্নিবর্ষী কথায়। সেই কথাই আজ আমাদের কাছে অমৃতবাণী। আমাদের আত্মাকে উদ্বাদিত করতে হবে, মূল্যবোধে জারিত করে আজ সেই বাণী আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বঙ্গ সাহিত্যে ভাণ্ডারে স্বামী বিবেকানন্দ তার নাতিদীর্ঘ জীবনে যে বিপুল পরিমাণ স্বর্ণ ফসল রেখে গেছেন তা বঙ্গের বিস্ময়। কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প, অটুট আত্মপ্রত্যয়, চরম আন্তরিকতা ব্যতীত এই দুরূহ দুষ্কর কর্ম সম্পাদন সম্ভব নয়। সুকঠিন পরীক্ষায় তিনি উত্তীর্ণ, আমরা তার কাছে চিরঋণী। আজকের আলোচ্য বিষয় এখানেই শেষ হলো। ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেল সাহিত্যানু বন্ধুদের প্রতি আবেদন, ভিডিওটি ভালো করে লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। সুস্বাগতম। আজকের ভিডিওটি তৈরি করেছেন দিব্যেন্দু ঘোষ ও রজত ব্যানার্জি। সুস্বাগতম।